আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন চৌধুরী। হতে পারে সাজা ও জরিমানা। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে আজ। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন, কড়া নিরাপত্তা। সাগর রুনি, তনু ও ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়নি এক দশকেও। আইনশৃঙ্খলা বাহিনীর অদক্ষতাকে দুষছে বিশেষজ্ঞরা। মিরপুরে শুভ হত্যায় মিলেছে কিশোর গ্যাং অতুল বাহিনীর সম্পৃক্ততা। অভিযুক্তদের আড়ালের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10টি দেশের তালিকায় বাংলাদেশ। সঠিক পুষ্টি নিরাপত্তা এখনও চ্যালেঞ্জ। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সুফিয়া আহমেদ। সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, চলে যাব পুরো খবর। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। সেই সাথে হতে পারে সাজা ও আর্থিক দণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্য হিসেবে এমন আচরণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য হুমকি। সিগারেট খাওয়ার জন্য আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথোপকথনের রেকর্ড এটি। গত 10 অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নিজের লোককে ছাড়িয়ে নিতে জেসমিন সুলতানাকে ফোন করেন তিনি। নির্বাচন শেষে রাতে বিজয় সমাবেশে চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসককেও। প্রশাসনের মধ্যে লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। 15 অক্টোবর স্থানীয় প্রশাসনকে হুমকি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেয়া সহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একদিকে যেমন আমরা এই ধরনের কিছু কিছু সংসদ সদস্যদের অত্যন্ত আচরণ দেখি, যেটাকে ইংরেজিতে বলা হয় আনকল্ড ফর। একই সাথে আমরা যেটা দেখি, প্রশাসন ও তাদের সক্রিয়তা হারিয়ে ফেলছে, তারা তাদের কাজ করতে পারছে না, এবং 2-1 যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে, তাদের উপরে বিপদ ঘনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বিল উত্থাপনের পর 10 বছরেও কার্যকর হয়নি সংসদ সদস্য আচরণ আইন। বাড়ছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। সাময়িক বহিষ্কার করতে পারে, কিংবা দীর্ঘমেয়াদীভাবে বহিষ্কার করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যদের আচরণ বেসামাল পর্যায়ে পৌঁছে। তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই ব্যাপারে আমাদের সংবিধানের 78 অনুচ্ছেদে বলা আছে যে এই ব্যাপারে একটা আইন হওয়া দরকার। এই যে আইনের মাধ্যমে ওই সাংবিধানিক বিধানকে কার্যকারিতা দেওয়া দরকার। উনি জনগণের ভোটে নির্বাচিত, কাজে ওনার একটা কথার ধরন, কথার বলন, ওনার একটা ম্যানার সাধারণ মানুষকে প্রভাবিত করে। কাজেই মাননীয় সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটাও আমি মনে করি তার জন্য ক্ষতিকর। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং একই সঙ্গে সংসদ সদস্য আচরণ আইন কার্যকরেরও দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএমে সকাল 9টা থেকে একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। ঢাকা 5 আসনে 6 জন এবং নওগাঁ 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 প্রার্থী। রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। ঢাকা 5-এর নির্বাচনের জন্য দনিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে সব কেন্দ্রে। মোতায়েন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট নির্বিঘ্ন করতে সব কেন্দ্রেই থাকছে বাড়তি ইভিএম। নেওয়া হয়েছে করোনা সুরক্ষা ব্যবস্থাও। ঢাকা 5 আসনে ভোট কেন্দ্র 187টি, ভোটার 4,71,129 জন।
প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাহউদ্দিন আহমেদ সহ 6 জন। প্রতিটি কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী মালামাল ইতিমধ্যে পৌঁছানো শুরু হয়ে গেছে। মাঠে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে উপস্থিত রয়েছেন। আমরা প্রতিটি কেন্দ্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি। সকল ভোটারকে ভোট কেন্দ্রে আসার আমি উদাত্ত আহ্বান জানাবো। ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরে যাবেন, সেই লক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। এদিকে নওগাঁ 6 আসনের 104টি ভোট কেন্দ্র ইতিমধ্যে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্রে মোতায়েন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন ও ধানের শীষে রেজাউল ইসলাম। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। আমাদের ইভিএম সহ অন্যান্য যেগুলো মালামাল ছিল আমরা ভোট কেন্দ্র ভিত্তিক প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে, কোথাও কোনো সমস্যা নাই। টেকনিক্যাল বা আইন শৃঙ্খলা কোথাও কোনো সমস্যা নাই। দুটি আসনে সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ, তাই দ্রুত ফল পাওয়ার আশা নির্বাচন কমিশনের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 5 আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। আরও জানাতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। মাত্র তো নির্বাচন গ্রহণ করা শুরু হলো, ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোট কেন্দ্রে কি ভোটার উপস্থিতি দেখতে পেয়েছেন? দেখুন, সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলো। আমি এখন যে কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোটার প্রবেশ করেননি এবং যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং নিরাপত্তার জন্য কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে সব মিলিয়ে 4 স্তর নিরাপত্তার মধ্যে এই যে 187টি কেন্দ্র রয়েছে, 187টি কেন্দ্রে সব মিলিয়ে 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে 3 থেকে 5 জন পুলিশ সদস্য থাকছেন এবং 15 থেকে 20 জন আনসার সদস্য থাকছেন। তার পাশাপাশি আমরা দেখেছি বিজিবি সদস্য রয়েছেন এবং গোয়েন্দা পুলিশ তারা কিন্তু এখানে রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ যারা আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সকল সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে প্রত্যেকটি কেন্দ্রে রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতেই কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি যেই ভোট কেন্দ্রগুলোতে যেহেতু ইভিএম নির্বাচনটি হচ্ছে, প্রত্যেকটি কেন্দ্রে একটি করে ইভিএম রাখা হয়েছে। তার পাশাপাশি যদি কোনো ইভিএম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত ইভিএম রাখা হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে 2 জন করে কারিগরি দলের সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আবারও বলতে চাই, এটিকে নির্বিঘ্ন করতে কিন্তু গত পরশুদিন রাত থেকে এই নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছে এবং আজকে গত রাত 12টা থেকে কিন্তু সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত পরশুদিন কিন্তু একটি আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে ছোট্ট একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্যই কিন্তু এই 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকালকে এই ঢাকা 5 উপনির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু স্পষ্ট করেই জানিয়েছেন পুরো আইন শৃঙ্খলা নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক যে সকল ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত বলেই কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে। তো সব মিলিয়ে 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কিন্তু এখন পর্যন্ত এই কেন্দ্রে ভোটার প্রবেশ করেনি। কিছুক্ষণের মধ্যে হয়তো ভোটার আসবেন এবং ভোট গ্রহণ শুরু হবে। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। ঢাকা 5 আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ চলছে। এ বিষয়ে আরও জানাতে আরমুলিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, নির্বাচনে ভোটারদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন এবং আওয়ামী লীগ প্রার্থী কি জানিয়েছেন এই বিষয়ে? দেখুন, সকাল 9টা বাজার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি যে আমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রটিতে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ড, নতুন একটি এলাকা। নতুন এলাকা হওয়ার কারণে অনেকটা গ্রামের একটা আবেশ কিন্তু আসলে এই এলাকাতে আছে, যে কারণে আমরা
অন্যান্য কেন্দ্রগুলোতে যেমন আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে ভোটার উপস্থিতি খুব একটা নেই, তবে আমরা কিন্তু আসলে এই কেন্দ্রটিতে দেখছি যে ভোট গ্রহণের আগে থেকেই কিন্তু ভোটাররা লাইনে এসে দাঁড়িয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মানুষ তিনিও ভোট দিতে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য তাকে আসলে ধরে নিয়ে উপরে ভোট কেন্দ্রে ভোট কক্ষে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা অসুস্থ আছেন, যারা বয়স্ক আছেন, তারাও কিন্তু আসলে ভোট দিতে আসতে পারছেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, ভোটাররা বলছেন যে যেহেতু উপনির্বাচন হলেও তারা তাদের একজন পছন্দের জনপ্রতিনিধি, তাদের উন্নয়নে আসবে, তাদের কাজে আসবে এমন একজন জনপ্রতিনিধিকেই তারা নির্বাচিত করতে চান। এ কারণেই তারা আসলে ভোট কেন্দ্রে এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রের জন্য যত ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থাটি আসলে নেওয়া যায়, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে। আমরা একটু যে কক্ষগুলোতে ভোট গ্রহণ চলছে আমরা এখন সেই সব কক্ষে একটু যেতে চাই, যে অর্থাৎ সকাল 9টায় ভোট শুরু হয়েছে, 10 মিনিট হয়ে গিয়েছে। আপনাকে আমরা দেখাচ্ছিলাম যে ভোট কেন্দ্রের বাইরে যারা ভোটার আছেন তাদের একটি লাইন আছে। আমরা ভেতরে দেখতে চাই যে ইভিএমে যেহেতু ভোট গ্রহণ হচ্ছে এবং করোনার একটি করোনা সংক্রমণের ঝুঁকি আছে, তো সব মিলিয়ে আসলে ভোট গ্রহণ কেমন চলছে সেটিও আমরা আসলে দেখতে চাই। আমরা একটি ভোট কক্ষে আসলে প্রবেশ করতে চাই, যে সেখানকার ভোটাররা কিভাবে ভোট দিচ্ছেন এবং করোনা সংক্রমণের যে একটি ঝুঁকি আছে সেই ঝুঁকিটি মাথায় রেখে আসলে কিভাবে ভোট গ্রহণ চলছে সেটিও আমরা একটু দেখার জন্য একটি ভোট গ্রহণের যে কক্ষ সেই কক্ষে আমরা এসেছি। এখানে আমরা এসে যেটি আসলে দেখতে পাচ্ছি যে প্রার্থীদের যারা এজেন্ট, সেই প্রার্থীদের এজেন্টরা এখানে আছেন এবং ভোটাররা আসলে তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীদেরকে ভোট দিতে আসছেন এবং ইভিএম এর মাধ্যমে কিন্তু আসলে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণের সাথে যারা কর্মকর্তারা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবেই এখন পর্যন্ত কিন্তু আসলে যে ভোট গ্রহণ সেটি চলছে। তবে এই কেন্দ্রটিতে আসলে আওয়ামী লীগের প্রার্থী আছেন, বিএনপির প্রার্থীদের এজেন্টরা আছেন এবং 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 অন্যান্য যারা প্রার্থী আছেন আসলে কেউ কিন্তু আসলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু আমাদেরকে করেনি এবং আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে প্রার্থীদের যেসব এজেন্ট আছে সেই প্রার্থীদের এজেন্টদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আজকে আসলে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন মনিরুল ইসলাম মনু, তিনি আসলে সকাল 10টার সময় ভোট দিবেন আইডিয়াল স্কুলে যাত্রাবাড়িতে। এর পরপরই আসলে তার যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া, অর্থাৎ ভোট গ্রহণের পর তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা আসলে জানতে পারবো। তবে ভোট গ্রহণ যে শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরুর পরে আমরা আসলে বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো আমুলিয়া থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আমুলিয়া থেকে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঢাকা 5 আসনে উপনির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত বিএনপির কোনো অভিযোগ নেই। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে আরও জানাতে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন এবং বিএনপির প্রার্থী নির্বাচনী পরিবেশ সম্পর্কে আসলে কি জানিয়েছেন আপনাদেরকে? তিনি গত নির্বাচনে ঢাকা 4 আসন থেকে নির্বাচন করেছিলেন, এবার তিনি ঢাকা 5 আসনে নির্বাচন করছেন। যেহেতু তিনি আসনের ভোটার নয়, সেহেতু তিনি শুধুমাত্র পরিদর্শনে আসবেন, কিভাবে ভোট হচ্ছে, ভোটের পরিবেশ সুস্থ হচ্ছে বা শান্তিপূর্ণ আছে কিনা এসব দেখতে তিনি এই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে কিছুক্ষণের মধ্যেই তার আসার কথা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইভিএম এ ভোট হচ্ছে, কারণ ইভিএম এ ভোটের যে নির্দেশনা নিয়মাবলী, সেই নিয়মাবলী এই কেন্দ্রের বাইরে
টাঙিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং এখানে যদি কেউ ইভিএম সম্পর্কে যদি কারো ধারণা না থাকে সেক্ষেত্রে ভেতরেও তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কোন বাটনে চাপ দিলে কি সিলেক্ট হবে, এগুলো আসলে সব দেখিয়ে দেওয়া হচ্ছে। এখন এই কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি মোটামুটি বেশ আমি দেখতে পেয়েছি, কারণ যেহেতু সকাল 9টায় ভোট শুরু হয়েছে, এই কারণে এখানে যে ভোটারদের উপস্থিতি সেটি আসলে ভেতরে যখন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেতরে যে প্রবেশ করছেন তাদের ভোট দেওয়া শেষ হবার পরেই বাইরে যারা অপেক্ষমান আছেন তাদেরকে ভিতরে নিয়ে আসা হচ্ছে, এবং এই ভোট কেন্দ্রের ঠিক পাশেই বিএনপির যে প্রার্থী আছেন সালাউদ্দিন আহমেদ, তার বাসভবন, তিনি এখন সেখানে অবস্থান করছেন। যদিও এই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সকাল 10টার দিকে আসবেন আমরা শুনতে পাচ্ছি এটি। এখন ভোটের পরিবেশ নিয়ে আপনি যেটি বললেন যে বিএনপি প্রার্থী নির্বাচন কমিশনে 3 থেকে 4 দিন আগে গিয়েছিলেন, তিনি সেখানে নানা অভিযোগ করেছেন ভোটের পরিবেশ নিয়ে। কারণ তিনি অভিযোগ করেছেন যে পোলিং এজেন্টদের হুমকি দেয়া, তারপর পোস্টার ছিঁড়ে ফেলা, তারপরে হচ্ছে এখানে যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি যথাযথভাবে বজায় থাকে সেটি আসলে তিনি দাবি জানিয়েছিলেন নির্বাচন কমিশনে, এবং তিনি অভিযোগ করেছিলেন যে নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশনে তিনি আবেদন করেছিলেন। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে গত একাদশ সংসদ নির্বাচনে তিনি যখন অংশ নিয়েছিলেন তখনও তিনি ভোট কেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হয়েছিলেন। এই কারণে এবার বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ তিনি তার নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলেন আরো বেশ কয়েকদিন আগে। সবকিছু মিলে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট শরীফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল কেন্দ্র থেকে ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এদিকে নওগাঁ 6 সংসদীয় আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। উত্তরবঙ্গে এই প্রথম ইভিএমে ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে আগ্রহ। এই আসনে মোট ভোট কেন্দ্র 104টি। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন ও ধানের শীষে রেজাউল ইসলাম। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্র ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে। 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ 6 আসন। অস্ট্রেলিয়া, কানাডার পর এবার যুক্তরাজ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল দম্পতির বাড়ির ছবি ও তথ্য পেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। বাড়িটি আফজালের স্ত্রী রুবিনার নামে। পলাতক রুবিনার এখনও খোঁজ পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশন বলছে আফজাল দম্পতির সব অবৈধ সম্পদ জব্দের জন্য তৎপর তারা। একটি পরিবারের বসবাসের জন্য একটি ফ্ল্যাট বা বাড়ি যথেষ্ট হলেও তা সত্য নয় স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত কর্মকর্তা আফজালের ক্ষেত্রে। দেশে তা সব মিলিয়ে 25টি প্লট, ফ্ল্যাট ও বাড়ি জব্দ করেছে দুদক, যার মধ্যে রাজধানীর উত্তরায় রয়েছে 2টি 6তলা বাড়ি। এছাড়াও 10 কোটি টাকায় অস্ট্রেলিয়া এবং কানাডায় কিনেছেন বিলাসবহুল বাড়ি। এতেই সন্তুষ্ট ছিলেন না এই দম্পতি। 2017 সালে যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারেও স্ত্রী রুবিনার নামে 2 লাখ পাউন্ডে বাড়ি কিনেছেন। এসব টাকা এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটার কমিশন থেকে। বিলাসবহুল এত বাড়ি থাকার পরও আফজালের দিন কাটছে কারাগারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রয়োজনীয় শাস্তির যাতে হয় সেটি নিশ্চিত করার ব্যাপারে দুদক অবিরাম কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে করবে। নিজ বাড়িতে থাকতে পারছেন না আফজাল পত্নী রুবিনাও। তাকে গ্রেপ্তারে খুঁজছে দুদক। অনুসন্ধানের স্বার্থে যদি সেটি অপরিহার্য হয় অবশ্যই গ্রেপ্তার করা হবে এবং সেই ক্ষেত্রে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয়তার নিরিখেই কাজটি করা হবে। আফজালের সব অবৈধ সম্পদের তথ্য পেতে রুবিনাকে গ্রেপ্তারের বিকল্প নেই বলছে দুদক। তাকে আইনের আওতায় এনে দুর্নীতি বিরোধী কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ টিআইবির। এই অভিযুক্তের অবৈধভাবে অর্জিত এই যে বিশাল সম্পদ, এটি মোট হয়তোবা তার যে অর্জিত সম্পদ তার একাংশ মাত্র। জব্দকৃত অর্থের দ্বিগুণ জরিমানা হবে হবার কথা এবং একই সাথে 12 বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার কথা।
কাজেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তিনি যেখানেই থাকুক না কেন বা তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা। দেশে বিদেশে আফজাল দম্পতির সব সম্পদ খুঁজে দেশে ফেরত আনতে সংশ্লিষ্ট দেশের সহায়তা চাইছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগর রুনি, তনু ও ত্বকী হত্যার চাঞ্চল্যকর ৩ মামলার তদন্ত শেষ হয়নি ১ দশকেও। এক্ষেত্রে বাধা ধরা কোনো সময় নেই জানিয়ে তদন্ত সংস্থাগুলো বলছে, প্রকৃত রহস্য উদ্ঘাটনে কত সময় লাগলো তা বিবেচ্য নয়। তবে এতে দ্বিমত করছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মত, এজন্য দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর অদক্ষতা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ৮ বছরে সময় নেওয়া হয়েছে ৭৫ বার। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার অভিযোগপত্র জমা পড়েনি ৭ বছরে, আর ৪ বছরেও আলোর মুখ দেখেনি কুমিল্লায় তনু হত্যার তদন্ত। যত ধরনের আসলে এটা নিয়ে ছলচাতুরি হয়েছে তাতে কিন্তু মনে হয়েছে খুবই ইন্টেনশনালি এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। সো এখানে তদন্তকারী সংস্থার চেয়ে ইচ্ছার ব্যাপারটা আমার কাছে মনে হয় বেশি জরুরি। সমস্ত হত্যা রহস্য উদ্ঘাটনের পরেও কিভাবে বিচার বন্ধ করে রাখা হয় এবং বন্ধ থাকে, এটার উদাহরণটা হচ্ছে ত্বকী হত্যা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে গুণগত তদন্তই তাদের লক্ষ্য। তাই প্রকৃত রহস্য উদ্ঘাটনে সময় বেশি লাগলেও তা তদন্তে প্রভাব ফেলবে না। সময় কতটুকু লাগলো তার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে এই মামলাটির গুণগত তদন্ত। তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন একজন অভিজ্ঞ কর্মকর্তা এবং উনি পেশাদার কর্মকর্তা, উনি সার্বিক দিক বিবেচনা করে এই ক্ষেত্রে উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। অপরাধ বিশ্লেষক ও আইনজীবীরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন তদন্তে সময় ক্ষেপণ ও অভিযোগপত্র দিতে বিলম্বে অপরাধীদের পার পেয়ে যাওয়ার শঙ্কা থাকে। হত্যা রহস্য উদ্ঘাটন হবে কিনা তা নিয়ে জনমনে তৈরি হয় সন্দেহ। পুলিশের যেই জবাবদিহিতা বা স্বচ্ছতার কথা বলি, সেই যুগ এবং পুলিশের যেই পলিটিসাইজেশনের কথা বলি, এই জায়গাগুলোর সাথেই কিন্তু এই নেক্সাসটার কারণেই কিন্তু আলটিমেটলি আমরা এই ধরনের হত্যা মামলার চার্জশিট থেকে শুরু করে ইনভেস্টিগেশন এগুলো কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। তদন্তের বিলম্ব হয় পুলিশের গাফিলতির জন্য। এত বছর তদন্তে সময় গেলে অনেক আলামত নষ্ট হয়ে যায়। 1 বছরে খুনের মামলা তদন্ত শেষ না হলে বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরে নিব যে তদন্ত শেষ করে এই মামলা বিচারে এসে আসামিকে দোষী প্রমাণ করা অনেক কঠিন হবে। তদন্ত বিলম্বিত হলে বিচারিক প্রক্রিয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও মনে করেন তারা। এদিকে শুধু গত বছরই সারা দেশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৬৫৩টি হত্যাকাণ্ড হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে ঢাকা 5 আসনের উপনির্বাচনের খবরাখবর জানছিলাম আমরা। এই মুহূর্তে 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ 6 আসনটিও শূন্য হয়। নওগাঁর উপনির্বাচনের সবশেষ খবরাখবর জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। হাসিবুর রহমান, নওগাঁ 6 আসনের নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? শেষের প্রশ্নটাতেই আসি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই পুলিশ বাহিনীর সদস্যদের যারা রয়েছেন তাদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। আমি যেটুকু তথ্য পেয়েছি 104টি কেন্দ্রে প্রায় 1000-এর মতো পুলিশ বাহিনীর সদস্য রয়েছে। এর বাইরে র্যাব রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, যেমন আনসার, বিডিপি সদস্য রয়েছে। এর বাইরেও স্ট্রাইকিং ফোর্স রয়েছেন। সব মিলিয়ে সবগুলো কেন্দ্রে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এমনটাই আমাকে জানিয়েছেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আসনের মোট 3 জন প্রার্থী রয়েছেন এবং 3 জনই রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রয়েছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল। এর বাইরে রয়েছেন বিএনপি, যেটি এই অঞ্চলে খুব বড় একটি রাজনৈতিক দল, সেই বিএনপির আছে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। আর ন্যাশনাল পিপুলস পার্টি এবারই যে প্রার্থী দাঁড়িয়েছেন তিনি এবারই প্রথম প্রার্থী তার খন্দকার ইস্তেখাব আলম। এই 3 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই 3 জন প্রার্থীর সমর্থক বা পছন্দের প্রার্থীকে নির্বাচনের জন্য 104টি কেন্দ্রে প্রায় 3,06,725 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছেন যে ইসির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সবাই চেষ্টা করছেন মাস্ক
মাস্ক পরে ভোট কেন্দ্রে আসবার এবং এইখানে যারা আছেন দায়িত্বে তারাও ভোট কেন্দ্রে এই মাস্ক পরে নির্বাচনের যারা সংশ্লিষ্ট একটি বিষয় জানতে চাই যে এই প্রথম উত্তরবঙ্গে ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে, যেটি দেখা যায় শহর অঞ্চলের মানুষরা কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণে খুব একটা তাদের সমস্যা হয় না। সেখানকার কি অবস্থা, ভোটাররা কি বলছেন এই ইভিএম এ ভোট গ্রহণের ব্যাপারে? না, এর আগেও ইভিএমে উত্তরবঙ্গের অনেক জায়গায় ভোট হয়েছে, বিশেষ করে আপনার রংপুর ভোট হয়েছে, এর বাইরেও অনেকগুলো জায়গায় ভোট হয়েছে। তবে নওগাঁয় আজকে যে ভোটটি হচ্ছে এই আসনটিতে ইভিএমের প্রথম ভোট হচ্ছে। আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি যারা ভোট দিয়ে ফিরছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে পদ্ধতিটা তাদের কাছে খুব ভালো লেগেছে, অল্প সময়ে ভোট দেওয়া যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তার পছন্দের প্রার্থীকে ভোট দেবার যে ব্যবস্থা এই যন্ত্রে রয়েছে তাতে তারা খুবই সন্তুষ্ট এবং তারা বলছেন যে আমাদের যেসব ত্রুটি ছিল বা বোঝার যে জায়গায় ভুল ছিল সেই জায়গায় যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করে খুব সহজেই ভোট দিতে পেরেছেন। আমি একটু আগে একজন খুবই বয়োবৃদ্ধ ভোটারকে পেয়েছি, তিনি এইবারই প্রথম ইভিএমে ভোট দিলেন এবং তিনি যেটি বলছিলেন যে খুব সহজে ভোট দিতে পেরে তার ভালো লেগেছে। আগে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ব্যালট পেপার নেওয়া এবং অন্যান্য বিষয়গুলোতে যে ঝক্কি ঝামেলা ছিল সেটি ইভিএমে নেই বলেই তিনি দাবি করেছেন এবং এটি তার কাছে খুব পছন্দের একটি পদ্ধতি বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এর বাইরেও আমি দেখেছি যে এইবারই এখানে ভোট দিতে এসছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা, তাদেরকে আমরা দেখছি যে ভোট কেন্দ্রে আসছেন ভোট দিতে। সব মিলিয়ে নির্বাচনের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যে কটি কেন্দ্রে গিয়েছি সবগুলো জায়গাতেই সুন্দর একটি পরিবেশ রয়েছে এবং ভোট গ্রহণ শুরু হবার অনেক আগে থেকেই আমি ভোটারদের লাইন দেখতে পেয়েছি। আপনি যে কেন্দ্রটি এখন দেখছেন এটি পুরুষদের একটি কেন্দ্র, এর পাশে একটি নারীদের কেন্দ্র রয়েছে, সেখানেও আমি বেশ বড়ই ভোটারদের লাইন দেখেছি এবং তারা খুব সহজে অল্প সময়ে ভোট দিয়ে ফিরে যেতে পেরে নিজেদের মধ্যে যে তৃপ্তির যে বিষয়টি সেটিও সাংবাদিকদের সাথে তারা শেয়ার করেছেন, তারা বিনিময় করেছেন এবং সব মিলিয়ে যে ভোটারের উপস্থিতি সেটি এখন দেখে মনে হচ্ছে যে বেশ দিন শেষে একটি ভালো সংখ্যায় ভোটার এখানে ভোট দেবেন এবং 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোট চলবেন এবং নির্বাচন কমিশন বলছেন যে 1 ঘন্টার মধ্যেই তারা সবগুলো কেন্দ্রের ফলাফল জানতে পারবেন এবং কোনো সমস্যা না হলে তারা 1 ঘন্টার মধ্যেই প্রাথমিক একটি ফলাফলও ঘোষণা করতে পারবেন। নওগাঁ 6 আসন উপনির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। স্বাধীনতার পর দেশের প্রধান খাদ্যশস্যগুলোর উৎপাদন বেড়েছে 3 থেকে 5 গুণ। ধান, আলু, সবজি সহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10টি দেশের তালিকায় বাংলাদেশ। কিন্তু খাদ্য উৎপাদন বাড়লেও এখনও চ্যালেঞ্জ পুষ্টি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গুরুত্ব দিতে হবে সঠিক পুষ্টি নিরাপত্তায়। 1972 সালে দেশে খাদ্যশস্যের উৎপাদন ছিল 1 কোটি 10 লাখ টন, কয়েক গুণ বেড়ে তা এখন 4 কোটি 53 লাখ টন। ধান ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় এবং মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম। দানাদার খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের এখন 3 বেলা খাবারের যোগান হলেও দুশ্চিন্তা পুষ্টিমান নিয়ে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য বলছে দেশের মোট খাদ্য শক্তির 80% আসে ভাত, ডাল ও গমের মতো দানাদার খাদ্য থেকে। অন্যদিকে উন্নত ও উন্নয়নশীল দেশের মানুষের প্রতিদিনের খাবারের বেশিরভাগ থাকে মাছ, মাংস, ডিম ও দুধের মতো পুষ্টিকর খাবার। প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 200 গ্রাম সবজি খাওয়ার কথা থাকলেও দেশে তা 138 গ্রাম। কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করতেছি, কিন্তু আমাদের যে পুষ্টির যে উপাদানগুলা আমরা শাকসবজি, ফলমূল পরিমিত পরিমাণ না খাওয়াতে আমাদের এই ঘাটতিটা প্রকট এবং এর ফলে হয় যেটা দেখা যায় যে আমাদের সবারই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে সেভাবে গড়ে ওঠে না। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে খাদ্য উৎপাদনের পরিকল্পনায় পুষ্টিকর কৃষি পণ্যের গুরুত্ব দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। মূল আমাদের চ্যালেঞ্জ হলো পুষ্টিতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আর একটা হলো যে এই কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করব, কৃষি করে যেন কৃষকরা তাদের আয় বৃদ্ধি করতে পারে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে। এই লক্ষ্য নিয়েই বর্তমানে আমরা কাজ করছি, কৃষিকে আধুনিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ। খাদ্য নিরাপত্তার জন্য উৎপাদনের পাশাপাশি সুষম বণ্টন নিশ্চিত জরুরি বলে মত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকটে দেশে যেন খাদ্যাভাব দেখা না দেয় সে লক্ষ্যে কৃষি খাতে 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। 6 কোটিরও বেশি কৃষককে উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা জানান তিনি।
গেল কয়েক বছরে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। দেশের চাহিদা পূরণের পর রপ্তানি হচ্ছে বেশ কিছু পণ্য। উন্নত বিশ্বের মতো দেশের কৃষিতেও লেগেছে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতেও কাজ করছে সরকার। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের 17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথেই চলছে বর্তমান আওয়ামী লীগ সরকার। লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং জলমগ্নতা সহিষ্ণু ধান উৎপাদন এ ব্যাপারে আমাদের যারা কৃষি বিজ্ঞানী তারা যথেষ্ট সাফল্য অর্জন করেছে। 551টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে। করোনাকালীন দুর্ভিক্ষ এড়াতে সবার জন্য খাদ্য নিশ্চিত করতে এরই মধ্যে 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে, জানান প্রধানমন্ত্রী। প্রায় 2 কোটি 10 লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেওয়ার কথা জানান শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয় আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্ট ভোগ না করে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই প্রণোদনা প্যাকেজ আমরা যে ঘোষণা দিয়েছি তার মধ্যে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি সুবিধা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের একটি মানুষও যেন ক্ষুধার্ত না থাকে সে লক্ষ্যে সরকার অবিরাম কাজ করছে। হত দরিদ্র যারা, আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সব সময়। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে কিশোর শুভ হত্যা মামলার এজাহারভুক্ত একজন আর অভিযুক্ত আরও এক আসামির বক্তব্যের পর তদন্ত নতুন মোড় নিয়েছে। ওই দুই যুবক শুভ হত্যাকাণ্ডে এলাকার কিশোর গ্যাং অতুল বাহিনীর সম্পৃক্ততার কথা প্রকাশ করে, যাদের নাম মামলার এজাহারে ছিল না। এখন নিহত শুভর মা মরিয়ম বেগমের অভিযোগের আঙুলও অতুল বাহিনীর দিকে, অথচ পুলিশ বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছে বলে অভিযোগ তার। মিরপুরের লালকুঠিতে গত 15 সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন শুভ। মারা যান 9 দিন পর। দারুস সালাম থানায় 6 জন অজ্ঞাত সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেন শুভর মা মরিয়ম বেগম। হত্যায় জড়িত রিয়াজ ও ইমরানকে পুলিশে ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদের থেকে জানা যায় হত্যায় জড়িত ছিল অতুল, কাউসার ও প্রদীপ। রাকিব কারে জিজ্ঞাসা? অতুল ভাই জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে ভাই কি করবে এখন? পরে বড় ভাই এটা কি মারার পরে? না না, গ্যাঞ্জাম না না, গ্যাঞ্জামের আগে, গ্যাঞ্জামের পরে আর কি। যখন শুভ ভাই যখন অসুস্থ হয়েছে মেডিকেলে যখন নিয়ে যায় তখন ওদিকে ছিল অতুল ভাই, কাউসার ভাই, প্রদীপ ভাই আর হৃদয় ভাই। ঠিক আছে, ওরা অন্য সাইডে গেছে, গিয়া পরে ফোন দিছে, ফোন দিয়ে কইছে আমার তদন্ত তারা ঘটনাস্থলে ছিল না, বাট বাদী পক্ষ বলতেছে যে তাদের ইন্ধনে হয়েছে বা বলে গেছে, ওই ভিকটিম বলে গেছে মরার সময়। আমি কিন্তু তদন্ত শুরুর পরেই আমি ভিকটিমের জবানবন্দি আমি হাসপাতালে গিয়ে তার মাকে সেভারাল টাইম জিজ্ঞাসা করছি, তাকে জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি আরো কেউ আছে কিনা, তারা তো তখনও বলে নাই। মৃত্যুর আগে শুভ হামলার পরিকল্পনাকারী অতুল, কাউসার ও প্রদীপের নাম বলে গেছে। অভিযোগ মামলার বাদীর। 2 বছর আগে ছোট বোন শোভাকে ইফটিজিং এর কারণে অতুল বাহিনীর সাথে শুভর বিবাদ শুরু। প্রদীপের দোকানে কাজ করার সময় শুভকে দিয়ে মাদক চালান দেওয়ারও চেষ্টা করে। তখন অতুলও পাশে, তারপরে কাউসারও ছিল, আর ওই লিগিয়া প্রদীপ, যারা করছে মার্ডার, তাগরে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো তাগরে, এবং কইলো তোরা সইরা থাক, পলাই থাক, বাকি ব্যবস্থা আমরা দেখতে আসি। তারপরে তো ছেলে মারাই গেল, ছেলে তো সবই বইলা গেল সবাই নামে একে একে। অভিযোগ আছে শফিকুর রহমান অতুল ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে চাচা আতিয়ার রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস চালাতো অতুল বাহিনী। ক্ষমতাসীন দলের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়মিত যাতায়াত ছিল অতুলের। এরই মধ্যে 2 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। আরও 4 জনের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, বাউল সম্রাট লালন সাঁইয়ের জন্ম তিরোধান দিবস আজ। করোনা 130 বছর পর এই প্রথম হচ্ছে না স্মরণ উৎসব।
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, জরিপে এগিয়ে জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি। যশোরের অভয়নগরে ট্রেন প্রাইভেট কারের সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শুক্রবার বিকেলে নওয়াপাড়া ভৈরব রেল ক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। ভৈরব সেতু পার হয়ে যশোর খুলনা মহাসড়কের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। অভয়নগরের ভাঙাগেট এলাকায় রেল লাইন পার হওয়ার সময় সংঘর্ষ হয় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে। দুমড়ে মুচড়ে প্রাইভেট কারটি কয়েকশো ফুট দূরে ছিটকে পড়ে। রেল ক্রসিংটিতে নেই কোনো গেটম্যান বা গেট। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মহানন্দা ট্রেনের সাথে একটা প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তীতে জানতে পারলাম যে ভৈরব সেতু থেকে প্রাইভেট কারটা খুলনা যশোর হাইওয়েতে আসছিল। আসার পথে আমাদের যে ওই যে ভাঙা গেটের আগে যে রেল ক্রসিংটা আছে ওই ভৈরব সেতুতে যাওয়ার ওই ক্রসিং এ ওখানে দুর্ঘটনাটা ঘটে এবং ওখান থেকে গাড়িটা দুমড়ে মুচড়ে বেশ কিছু দূর সামনে নিয়ে আসেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের 2 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত্যু হয় এক শিশুর। বাকিদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর বাড়ে মৃতের সংখ্যা। বার ছেলে বড়জন মারা গেছে, নামাজ আশরাফুল মারা গেছে, মানে ট্রেন লাইনের সাথে জিপ গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে আপনার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তখন সে জীবিত ছিল, তাই আসার পথে সে মারা গেছে। দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট কারটির যাত্রীদের বাড়ি নড়াইলে বলে জানা গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সাকিব নামের এক হাজতি আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গতরাতে এই ঘটনার পরপরই তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার ইনচার্জ অসিত বিশ্বাস জানান, রাতে সাকিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার সময় অন্য শিশুরা দেখতে পায়। এ সময় তারা কেন্দ্রের নিরাপত্তা রক্ষীদের জানালে দ্রুত উদ্ধার করে সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়। 17 বছর বয়সী সাকিব একটি হত্যা মামলার আসামি হিসেবে কেন্দ্রে আটক রয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। রেলওয়েতে নতুন নিয়োগ বন্ধ থাকায় দেখা দিয়েছে জনবল সংকট। লোকবলের অভাবে বন্ধ হচ্ছে অনেক স্টেশন, বাড়ছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ বলছে আগের বিধি বাতিল হওয়ায় নতুন নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চলতি মাসে নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হলে প্রায় 15,000 জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলে বিভিন্ন গ্রেডের চালক থাকার কথা কমপক্ষে 980 জন, কিন্তু নতুন নিয়োগ না হওয়ায় 333টি পদই শূন্য। এতে চালকেরা বিশ্রামের সময় যেমন পাচ্ছেন কম, তেমনি ঘটছে দুর্ঘটনাও। শুধু চালক নয়, রেলের প্রায় সব বিভাগেই রয়েছে জনবল সংকট। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কিছু গুরুত্বপূর্ণ পদের কাজ চলছে চুক্তিভিত্তিক নিয়োগে। কিন্তু স্টেশন মাস্টারের মতো পদ শূন্য হওয়ায় সারা দেশে বাড়ছে বন্ধ স্টেশনের সংখ্যা। প্রতি মাসে একজন বা 2 মাসে একজন রিটায়ারমেন্টে যাচ্ছে, ওইটা তো আর ফুলফিল হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আমাদের আরেকটা স্টেশন বন্ধ করতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশন। আর আমাদের এখন বর্তমানে নিয়োগ কার্যক্রম পুরোটাই বন্ধ আছে এবং মাস্টারদের ও বিভিন্ন ক্যাটাগরি থেকে যে মাস্টার নেব অথবা প্রমোশন দেব কোনোটাই হচ্ছে না। রেল কর্তৃপক্ষ বলছে গেল বছর 1985 সালের বিধি বাতিল হওয়ায় স্থগিত রয়েছে সব ধরনের নিয়োগ। তবে চলতি মাসেই নতুন বিধি চূড়ান্ত করে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। রেলওয়ে যে কর্মকর্তা কর্মচারী আমাদের নিয়োগ বিধি সেটি বাতিল হওয়ার কারণে আমরা নিয়োগ দিতে পারছিলাম না। সেটি ইতিমধ্যেই আপনার প্রবলেম সলভ হয়েছে। আমার নতুন নীতিমালা আমরা ইতিমধ্যেই বিধিমালা, যেটা নিয়োগ বিধিমালা, এটা আমরা আশা করছি যে আমরা এই মাসের মধ্যে গ্যাজেট আকারে সেটা প্রকাশ করতে পারবো। একসময় রেলে প্রায় 40,000 জনবল থাকলেও বর্তমানে কাজ করছেন 25,000-এরও কম। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রতারণার মাধ্যমে 12,000 গ্রাহকের প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি MLM কোম্পানির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভুক্তভোগীরা জানান, আমানতের বিপরীতে বিপুল অঙ্কের লাভ ও জমি দেওয়ার কথা বলে টাকা নিত এই চক্র। প্রতারণার মূল হোতা সহ পলাতক আরও 9 জন।
তাদেরকে ধরতে অভিযান চলছে জানিয়েছে পিবিআই। নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় বৃহস্পতিবার এক অভিযানে মেগা স্যাটেলাইট সিটি লিমিটেডের এই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এমএলএম কোম্পানি মেগা স্যাটেলাইট সিটির পরিচালক সহ 5 জন গ্রেপ্তার হয়েছে এমন সংবাদ পেয়ে ভুক্তভোগী গ্রাহকেরা ভিড় করেন বনশ্রীর পিবিআই অফিসের সামনে। গ্রাহকেরা জানান প্রতিষ্ঠানটি প্রতি লাখে 6,000 টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমানত সংগ্রহ করত, আর 1 বছর পর মূল আমানত ফেরত বা নারায়ণগঞ্জে জমিদার আশ্বাস দিয়ে প্রতারকেরা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রতি মাসে 1 লক্ষ টাকা 6,000 টাকা লভ্যাংশ এবং 16 মাস পরে আসল টাকা ফেরত। আমি মেডিকেল করব, আমি বহুতলা ভবন করব এবং এই ভবনে আপনাদের এক একটা করে ফ্ল্যাট থাকবো এবং আপনারা এই ফ্ল্যাটে বসবাস করবেন, আপনাদের স্বপ্ন আমি পূরণ করে দেব। আমি আরেক জায়গা থেকে 2 লাখ টাকা আমার হাজবেন্ড ঋণ করছে, সেখানে আমার 200 কম 11,000 টাকা আমার কিস্তি মাসিক দিতে হয়। এখন আমি আজকে একটা বছর ধরে আমি দুঃখী মরতেছি। পুলিশ বলছে প্রতিষ্ঠার পর থেকে 4 বার নাম পরিবর্তন করেছে কোম্পানিটি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ছিলেন এই চক্রের মূল টার্গেট। চক্রটি প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও টাকার পরিমাণ আরও বাড়তে পারে জানালো পুলিশ। চক্রটি কী কী অপরাধ করে এগুলোর জন্য আমরা বেসিক্যালি গোয়েন্দা নিয়োগ করি, আমাদের স্পাই কিছু ইনফরমেশন কালেক্ট করে। তো এইসব ইনফরমেশনের ভিত্তিতে আমরা দেখি যে এটি একটি ভালো প্রতারক চক্র, যে চক্রটা পূর্বে ডেস্টিনি, নিউ ওয়াই এগুলোর অভিজ্ঞতাটাকে এখানে কাজে লাগিয়েছে। এই টাকা বর্তমানে কোথায় আছে এবং তা বিদেশে পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মূল আসামি সহ কাদের ছত্র ছায়ায় এই প্রতারণা চলেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে জানিয়েছে পিবিআই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে প্রায় 7 মাস পর স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খুললেও দেখা নেই দর্শকের। নতুন মানসম্পন্ন সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শক আসেনি বলে মনে করছে হল কর্তৃপক্ষ। নতুন সিনেমা মুক্তি না পেলে হলগুলো আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। এদিকে শুক্রবার প্রথম দিনেই দেশের 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাহসী হিরো আলম ছবিটি। স্বাস্থ্যবিধি মেনে হলগুলোতে সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে অনুমতি মিললেও প্রথম দিনে খোলেনি বেশিরভাগ হল। ঢাকা সহ সারা দেশে 150-র বেশি হল থাকলেও খুলেছে মাত্র 66টি। বড় বাজেটের মানসম্পন্ন সিনেমা মুক্তি পেলে বাকি হলগুলো খুলতে পারে বলছে কর্তৃপক্ষ। এইবার তোমার ভাইজানকে আমাদের বিয়ের কথাটা বলো না। আচ্ছা, প্রথম দিনই দেশের 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাহসী হিরো আলম নামের একটি সিনেমা। ছবিটি ঘিরে দর্শকের তেমন আগ্রহ দেখা না গেলেও ছবির প্রযোজক ও প্রধান অভিনেতা হিরো আলম বলছেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দর্শক। আমি এটা গ্যারান্টি দিয়ে আমি জোর গলায় বলতে পারি, এই মুহূর্তে পুরাতন সিনেমাতে 10টা লোক হয়, তা আমি হিরো আলম ওপেন চ্যালেঞ্জ করলাম হিরো আলমের সিনেমাতে 12টা লোক হবে। 2টা লোক হলে তো ব্যাটতে আনতে পারবো, তাই হিরো ভালো মন্দ নতুন আর মুভি দরকার এই মুহূর্তে। এছাড়া 26টি হলে চলছে পুরনো সিনেমা, সেখানেও নেই তেমন ভিড়। হল কর্তৃপক্ষ বলছে দর্শক ফেরাতে যত দ্রুত সম্ভব মানসম্পন্ন সিনেমা মুক্তি দিতে হবে। ভালো ছবি আপনারা রিলিজ দেন, আমরা হল মালিকেরা পরিবেশ পরিস্থিতি উন্নত করি, বিনোদনের সুন্দর ক্ষেত্র সৃষ্টি করি, দর্শক আসুক, প্রাণ খুলে দর্শক আনন্দ উপভোগ করুক, দেখুক, এটা হলো আমাদের প্রত্যাশা। দেশে করোনা পরিস্থিতি শুরুর আগে বেশ কিছু নতুন ছবি মুক্তির তালিকায় ছিল। কয়েকটি ছবি প্রদর্শনের তারিখও ঠিক হয়েছিল, কিন্তু এবার সিনেমা হল খুললেও সেই ছবিগুলো কখন মুক্তি পাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,623 জনে। শুক্রবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন 13,577 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,527 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 11.25%। দেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 3,86,086 জন। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 1,509 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 3,738 জন। রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.46%। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। স্থানীয় সময় সকাল
9টা থেকে শুরু হয় এই কার্যক্রম। তবে বিভিন্ন জরিপ অনুযায়ী টানা দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জেসিন্ডা আর্ডার্ন। এবারের নির্বাচনে মোট 17টি দল অংশ নিলেও জনমত যাচাইয়ে সবচেয়ে এগিয়ে আছে জেসিন্ডা আর্ডার্নের দল লেবার পার্টি। করোনা ভাইরাস মোকাবিলায় সফলতা অর্জন এবং দক্ষ নেতৃত্বের কারণে এগিয়ে তিনি। গেল আগস্টে অকল্যান্ডে করোনার প্রকোপ বাড়ায় তার সমর্থন কিছুটা কমলেও নির্বাচনের 2 দিন আগে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে জেসিন্ডার দল লেবার পার্টি 46% ভোট পেয়েছে। অন্যদিকে ন্যাশনাল পার্টির ভোট 31%। নির্বাচনটি গত 19 সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে হয়। লালনের মৃত্যুর পরে প্রথম তার আখড়া বাড়িতে হচ্ছে না স্মরণ উৎসব। করোনা ভাইরাস মহামারীর কারণে লালন একাডেমির এই সিদ্ধান্তে হতাশ লালন ভক্তানুসারীরা। তাদের অনেকেই লালন একাডেমি মাঠে জড়ো হওয়ার চেষ্টা করলে জেলা প্রশাসন সরিয়ে দেয়। পয়লা কার্তিক লালনের 130তম তিরোধান দিবস। স্মরণ উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়া বাড়িতে এসেছেন বহু বাউল ফকির। তবে আখড়া বাড়িতে ঢুকতে না পারায় কালী নদীর তীরে লালন একাডেমির মাঠে জড়ো হন তারা। তবে 3 দিন আগে লালন একাডেমি মাঠে অবস্থান নেওয়া বাউল ফকিরদের বের করে দিয়ে মাঠে ঢোকার সব গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাগল সাধু আমরা পূর্ব থেকেই করে আসছি আমরা, ঠিক আছে? তো আমরা আশিক প্রেমিক, আমরা থাকতে পারি না ঘরে। মেলাটা চালু হলে আমরা সবাই এসে পড়ি। না খোলেন সরকার, আমাদের অসুবিধা হবে। আমরা এখানে কত কষ্ট করে ঠিক নাই, একটাই আমাদের কথা। দূর দূরান্ত থেকে এসে যে সাইজের মাজারে ঢুকতে পারলাম না এবং একটু ভক্তি শ্রদ্ধা হইতে পারলাম না, সেটা খুবই আমাদের একটা ব্যথাজনক ব্যাপার। জেলা প্রশাসন বলছে দেশের নানা প্রান্ত থেকে আসা লালন ভক্তরা একত্রিত হলে করোনা সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় মাঠ খালি করা হয়েছে। লালন ভক্ত যত সাধু এবং তার গুণভক্ত যে সকল মানুষ, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এই পরিস্থিতির কারণে আমরা তাদের সকলের সহযোগিতা ও প্রত্যাশা করছি। জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশে এবার লালন স্মরণ উৎসব না করার ঘোষণা দেয় লালন একাডেমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিনোদন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।